হ্যালো এভরিওয়ান। দেখো, আমরা আমাদের পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি এবং পিরিয়ডিক টেবিলে কিভাবে আয়োনাইজেশন এনার্জির পরিবর্তন হয়। দেখো, সবার প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে ডেফিনেশন এবং আমরা জানি যে ক্লাস 10-এর বোর্ডের পরীক্ষায় ডেফিনেশনের একটা বড় গুরুত্ব থাকে। ডেফিনেশন কারেক্টভাবে লিখতে হয় আমাদেরকে। তাহলে প্রথমে চলো ডেফিনেশনটা বুঝে নিই। আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশনে বলা হয় কোনো পরমাণুর কোনো পরমাণুর বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় ভূমিস্তর গ্যাসীয় ভূমিস্তর অবস্থায় সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনকে পরমাণুর নিউক্লিয়াসে আকর্ষণ থেকে বের করে অসীমে নিয়ে যেতে ন্যূনতম যে পরিমাণ শক্তি লাগে, যে পরিমাণ শক্তি প্রয়োজন যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বা শক্তি। দেখো, আমরা পুরো ডেফিনেশনটা লিখে নিয়েছি। এবার দেখো, আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশনটা এবার আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করবো। দেখো, এখানে কতগুলো ওয়ার্ড আছে, আমি ইম্পর্টেন্ট দাগ দিচ্ছি। বিচ্ছিন্ন কেন, এখানে দেখো একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, বিচ্ছিন্ন গ্যাসীয় ভূমিস্তর। এই তিনটে শব্দ আমাদেরকে বুঝতে হবে। তারপর দেখো, নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বের করে অসীমে নিয়ে যেতে, এই ওয়ার্ডটা বুঝতে হবে। এবং এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ন্যূনতম শক্তি। ঠিক আছে, ন্যূনতম শক্তি এবং একটি ইলেকট্রন। ওকে, একটি ইলেকট্রন। দেখো, এই কতগুলো ওয়ার্ড আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে দেখো, আয়নাইজেশন এনার্জি, তার মানে আয়নাইজেশন এনার্জির কথার মানে কি? দেখো, বলছে কোনো একটা পরমাণুর মধ্য থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা বের করি, তাই না? তাহলে দেখো, একটা ইলেকট্রনকে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? দেখো, আমরা যদি হাইড্রোজেন অ্যাটমকে কনসিডার করি, তার দেখো, আমরা দেখেছিলাম একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে একটা কে কক্ষে একটা ইলেকট্রন ঘোরাফেরা করে। এবার দেখো, আমরা বলেছিলাম যে এই ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করে? আকর্ষণ করে। এখন দেখো, এই আকর্ষণ বলের জন্য কি হয়? ইলেকট্রন নিউক্লিয়াস চারিদিকে ঘুরতে থাকে। এখন দেখো, এই ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে আমাদেরকে বের করে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে শক্তি দিতে হবে। এবং আমরা জানি, দেখো, যদি একটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনকে আমরা বের করে দিই, তাহলে আমরা H+ তৈরি করতে পারি। এখন এই যে ইলেকট্রনটা বের করতে হচ্ছে, এই ইলেকট্রনটা বের করতে শক্তির প্রয়োজন হবে। এবং সেই শক্তির প্রয়োজনটা কেন হবে? তার কারণ হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অ্যাভয়েড করে বেরোতে হবে। তাহলে কোনো পরমাণু থেকে ইলেকট্রনটা বের করতে গেলে
একটা স্পেসিফিক পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। এখন দেখো আমরা এই ভূমিস্তর শব্দটাকে একটু বোঝার চেষ্টা করি। ভূমিস্তর শব্দ দিয়ে আমরা কি বুঝি? দেখো, ভূমিস্তর ইংলিশে বলা হয় গ্রাউন্ড স্টেট, এটাকে ইংলিশে বলা হয় গ্রাউন্ড স্টেট। ওকে, ইংলিশে এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর। ভূমিস্তর কথাটার মানে হচ্ছে, দেখো আমি হাইড্রোজেনের আমি যদি হাইড্রোজেন দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি ভূমিস্তর শব্দের অর্থ কী। দেখো, ভূমিস্তর শব্দের মানে হচ্ছে, ধরে নাও এখানে একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন ঘোরাফেরা করে, সেটা কি কক্ষ? কে কক্ষ। কিন্তু হাইড্রোজেনের চারিদিকে তারপরে আবার কি কক্ষ আছে? দেখো, এল কক্ষ। কিন্তু সেই কক্ষে কোনো ইলেকট্রন নেই। এবার দেখো, আমরা জানি কে কক্ষের থেকে এল কক্ষের এনার্জি সবসময় বেশি হয়। এখন আমি যদি এই ইলেকট্রনকে এনার্জি দিই, তাহলে কি হবে? এ কে কক্ষ থেকে জাম্প করে কি হবে? এল কক্ষে চলে যাবে। কে কক্ষ থেকে জাম্প করে এল কক্ষে চলে যাবে। ঠিক আছে, আমি যদি একে এনার্জি দিই, তাহলে কে কক্ষ থেকে জাম্প করে কোথায় চলে যাবে? এল কক্ষে চলে যাবে। তখন দেখো পরমাণুকে দেখতে কিরকম হয়ে যাবে। তখন দেখো কে কক্ষ ফাঁকা হয়ে যাবে, এল কক্ষে একটা ইলেকট্রন গিয়ে বসে যাবে। অর্থাৎ দেখো এখানে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে? K1L0 K1L0। এবার দেখো এখানে কি হয়েছে? দেখো এখানে K0 হয়ে গেছে, L1 হয়ে গেছে। তাহলে এই যে অবস্থা, এটাকে বলা হয় ভূমিস্তর অবস্থা। আর এটাকে বলা হয় উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। বোঝা গেছে আমার কথা? তাহলে ভূমিস্তর অবস্থা কথাটার মানে হচ্ছে, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যেভাবে ইলেকট্রন থাকা উচিত, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যুক্ত পরমাণুই হচ্ছে তার ভূমিস্তর অবস্থায় আছে। ভূমিস্তর কথাটার স্বাভাবিক মানে হচ্ছে স্বাভাবিক বা নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসযুক্ত পরমাণু। ঠিক আছে, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসযুক্ত পরমাণুই হচ্ছে ভূমিস্তর অবস্থা। কিন্তু এক্সাইটেড স্টেট কথাটার মানে হচ্ছে যে ইলেকট্রন যদি তার স্বাভাবিক অবস্থা স্টেট থেকে গিয়ে পরবর্তী উপরের কক্ষে চলে যায়, তাহলে সেটাকে বলা হবে এক্সাইটেড স্টেট। যেমন ধর আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরে নাও আমি লিথিয়াম নিলাম, তাহলে লিথিয়াম দেখতে কীরকম? দেখো, K2L1। তার মানে ধরো নিউক্লিয়াসে যেমন নিউক্লিয়াস আছে, তার চারিদিকে একটা কে কক্ষ আছে, তার চারিদিকে একটা এল কক্ষ আছে। এবার ধরো এই কে কক্ষে যে ইলেকট্রনগুলো ছিল, ধরো এখানে দুটো ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল। তাহলে এটা হচ্ছে, দেখো এবার নিউক্লিয়াস চারিদিকে কে কক্ষ আছে, এল কক্ষ আছে, তার চারিদিকে তো এম কক্ষও আছে, কিন্তু এম কক্ষে ইলেকট্রন শূন্য। এম কক্ষে কি আছে? ইলেকট্রন শূন্য। এবার দেখো আমি যদি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করি একে, তাহলে কি হবে? এ জাম্প করে কে কক্ষ থেকে এল কক্ষ থেকে এম কক্ষে চলে আসবে। তখন এর দেখতে কিরকম হবে? দেখো, তখন এ দেখতে হয়ে যাবে এই দেখো ইলেকট্রনগুলো কি আছে, এখানে যেমন দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রনই আছে। এখানকার যে ইলেকট্রন, সে এখানে জাম্প করে চলে এসেছে। তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা দেখো কি হবে। এখানে ইলেকট্রন বিন্যাস তো K2, L1, M0 আছে, কিন্তু এখানে কি হয়েছে? দেখো এখানে ইলেকট্রন বিন্যাসটা K2, L0। দেখো L0 কিন্তু M1 হয়ে যাবে। তাহলে এটাকে বলা হবে এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর অবস্থা।
অবস্থা। তাহলে ভূমিস্তর অবস্থা মানে কি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যেরকমভাবে থাকা উচিত সেভাবেই যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে সেটাকে বলা হবে ভূমিস্তর অবস্থা। এবার দেখো, তার মানে আমরা ডেফিনিশনে এই যে ভূমিস্তর অবস্থাটা ব্যবহার করেছি, এই ভূমিস্তর অবস্থাটার মানে কি বোঝাচ্ছি আমরা, আমরা এখান থেকে এটা বোঝানো হচ্ছে, দেখো ভূমিস্তর অবস্থা মানে এটা বোঝানো, ভূমিস্তর অবস্থা দিয়ে এটা বোঝানো হচ্ছে যে পরমাণুকে তার ভূমিস্তর অবস্থাতেই থাকতে হবে, তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসেই থাকতে হবে, এমন একটা পরমাণু থেকে ইলেকট্রনটাকে বের করতে হবে। ঠিক আছে, আয়নাইজেশন করা মানে কোনো একটা পরমাণুকে তার ভূমিস্তর অবস্থাতে মানে তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে থাকতে হবে, সেখান থেকে তার ইলেকট্রনটাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই বিচ্ছিন্ন এবং গ্যাসিয়াস শব্দটা আমরা কেন ব্যবহার করেছি এখানে। দেখো, আমি যদি সোডিয়াম, এটা হচ্ছে একটা সলিড, তুমি যদি একে হিট দাও তাহলে এ কি হবে, গলে যাবে, সোডিয়াম লিকুইড হবে। তারপরে যদি একে হিট দাও তাহলে আবারও যদি একে হিট দাও তাহলে কি হবে, এ সোডিয়াম গ্যাস হবে। এই সোডিয়াম গ্যাসকে যদি তুমি হিট দাও, তুমি যদি হিট দাও বা এনার্জি দাও, অর এনার্জি হিট বা এনার্জি দাও, এনার্জি দাও, তাহলে কি হবে, এ ইলেকট্রন বেরিয়ে যাবে, Na প্লাস প্লাস ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দেখো একটা একটা পরমাণুকে শুধু যদি তুমি যে কোনো অবস্থা থেকে হিট দিতে শুরু করো তাহলে যে সলিড আছে সে প্রথমে লিকুইড হবে, তাহলে লিকুইড যে যে লিকুইড হবে, লিকুইড আছে সে গ্যাস হবে, গ্যাস থেকে ও গ্যাসিয়াস স্টেটে আসার পর তারপরে ও কী করবে, একটা ইলেকট্রনকে ত্যাগ করবে। তাহলে তুমি যদি সমস্ত এই এখানে, আচ্ছা এটাকে যদি আমি H1 H2 ধরে নাও, আমি এখানে E1 পরিমাণ এনার্জি দিয়েছি, এখানে E2 পরিমাণ এনার্জি দিয়েছি, এখানে E3 পরিমাণ এনার্জি দিয়েছি, তাহলে দেখো আয়নাইজেশন এনার্জি কিন্তু কখনোই E1 E2 নয়, একটা ইলেকট্রনকে বের করার জন্য যে পরিমাণ এনার্জি সেটুকুকেই বলা হয় আয়নাইজেশন এনার্জি। তাহলে এই E3টাকে আয়নাইজেশন এনার্জি বলে আমরা কনসিডার করতে পারি, কিন্তু E1 এবং E2 কখনোই কি আয়নাইজেশন এনার্জি নয়, E1 এবং E2 কখনোই একটা আয়নাইজেশন এনার্জি নয়। তাহলে আমি যদি এই এই গ্যাসিয়াস কথাটা না উল্লেখ করি, গ্যাসিয়াস কথাটা না উল্লেখ করি তাহলে কি হবে না, আমার এই সমস্ত এনার্জিগুলোও কনসিডারেশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, ইলেকট্রন কোথা থেকে বের করবে, এই স্টেজ থেকে, গ্যাসিয়াস স্টেজ থেকে, ওকে, একটা গ্যাসিয়াস স্টেজ থেকে, গ্যাসিয়াস স্টেজ থেকে ইলেকট্রন বের করতে যে পরিমাণ এনার্জি লাগবে, সলিড স্টেট থেকে যদি যদি সলিড স্টেট থেকে বলে দিতাম তাহলে দেখো E1 E2 E3 সমস্ত এনার্জিগুলোকে কনসিডার করতে হতো, শুধু আমরা গ্যাসিয়াস স্টেট থেকে ইলেকট্রনটা রিমুভ করতে চাচ্ছি, সেই জন্য আমরা আমরা ডেফিনেশনের মধ্যে গ্যাসিয়াস শব্দটা ব্যবহার করেছি। দেখো এবার বিচ্ছিন্ন কথাটার মানে কি না, দেখো স্বাভাবিক অবস্থায় কেউই পরমাণু রূপে অবস্থান করে না, সবাই কি রূপে অবস্থান করে, অনুরূপে অবস্থান করে। যেমন ধরি আমরা, যেমন ধরে নাও আমরা হাইড্রোজেন গ্যাসকে নিলাম, আমরা যদি হাইড্রোজেন গ্যাসকে কনসিডার করি, দেখো আমরা যদি হাইড্রোজেন গ্যাসকে কনসিডার করি তাহলে দেখো এ তো H2 অবস্থায় থাকে, তাহলে আমরা জানি H2 মানে হচ্ছে ও এরকমভাবে থাকে। তাহলে দেখো আমি যদি প্রথমে এনার্জি দিই, আমি যদি এনার্জি দিই তাহলে আগে এই বন্ডটা ভেঙে, এটা হচ্ছে কি অনুরূপে আছে, এই অণুটা ভেঙে দুটো পরমাণু আগে তৈরি হবে, তারপর এখানে যদি তুমি এনার্জি দাও আবার, তখন কি হবে, ও একটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, তখন ও কি হবে, আয়নিত হবে। তাহলে এটা আয়নাইজেশন এনার্জি বলে আমরা ধরতে পারি, কিন্তু প্রথমের এইটাকে আয়নাইজেশন এনার্জি বলে ধরা যাবে না। আমি যদি এই বিচ্ছিন্ন শব্দটা না উল্লেখ করতাম তাহলে কি কেউ কেউ এক্সপেরিমেন্ট করার পর সে হাইড্রোজেন গ্যাসকে তাপ দিল, সেটা হাইড্রোজেন পরমাণুতে ভাঙলো এবং হাইড্রোজেন পরমাণুতে ভাঙার পর সেটা আয়নিত হলো, তাহলে সে এই দুটো এনার্জিকেই কাউন্ট করে নিত, নিলে চলবে না, শুধুমাত্র এই অণু থেকে ভেঙে একটা বিচ্ছিন্ন দুটো হাইড্রোজেন পরমাণু, সেখান থেকে ইলেকট্রনটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো ইম্পর্টেন্ট শব্দ, কোনো পরমাণুর বিচ্ছিন্ন অবস্থা হতে হবে, গ্যাসিয়াস স্টেট হতে হবে, ভূমিস্তর অবস্থা হতে হবে, এবং সেখান থেকে কতগুলো ইলেকট্রন বের করতে হবে, একটা ইলেকট্রনকে বের করতে হবে, দিয়ে কোথায় নিয়ে যেতে হবে। দেখো আমরা বলছি পরমাণুর বাইরে, নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে হবে, তাই না। দেখো ইলেকট্রন এবং প্রোটন, ধরে নাও কোনো একটা অ্যাটম আছে, সেটা হচ্ছে তার নিউক্লিয়াসে Q1 চার্জ আছে আর একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের চার্জ হচ্ছে Q2। ধরুন না এখানে একটা ইলেকট্রন আছে, তার চার্জ হচ্ছে Q2।
তাহলে দেখো এখানে নিউক্লিয়াসের চার্জ Q1, ইলেকট্রনের চার্জ Q2, তাহলে এদের ভিতর যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে এফ অফ অ্যাট্রাকশন, সেটার মান কত দেখো তো, কে কুলম্বের সূত্র অনুযায়ী Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন দেখো এই ইলেকট্রনটাকে যদি পরমাণুর বাইরে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে না, এই নিউক্লিয়াসের ফোর্সটাকে অ্যাভয়েড করতে হবে, এই ফোর্সটার বিরুদ্ধে কাজ করতে হবে, নিউক্লিয়াস ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হবে, এবং সেই নিউক্লিয়াস ফোর্সের বিরুদ্ধে কাজ করার জন্যই আসলে আমার এনার্জির প্রয়োজনটা হচ্ছে, নিউক্লিয়ার ফোর্সের বিরুদ্ধে কাজ করার জন্যই আসলে আমার এনার্জির পরিবর্তনটা হচ্ছে, আমার 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 এনার্জির প্রয়োজন পড়ছে, তাই না? এবার দেখো আমি যদি আমি আমি একে 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 কত দূরে নিয়ে গেলে, ইলেকট্রনটাকে কত দূরে নিয়ে গেলে নিউক্লিয়াস একে আর আকর্ষণ করতে পারবে না। পরমাণুর বাইরে একটা ইলেকট্রনকে পরমাণুর বাইরে নিয়ে যাওয়া মানে হচ্ছে এমন একটা জায়গায় নিয়ে চলে যাওয়া যেখানে গেলে ইলেকট্রন আর নিউক্লিয়াস আর ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে না। তাহলে কত দূরে নিয়ে গেলে, একটা পরমাণুকে কত দূরে নিয়ে গেলে তার উপর আর আকর্ষণ করতে পারবে না। না দেখো একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের বাইরে নিয়ে চলে যাওয়া মানে হচ্ছে এফ অফ এর মানটা হচ্ছে 0, মানে আকর্ষণ বলের মান 0 হয়ে গেছে ইলেকট্রনের প্রতি। এবার দেখ এটাকে যদি আমরা 0 বসাই তাহলে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তুমি দেখো তো আর স্কোয়ার সমান কি বেরোচ্ছে, কে Q1 Q2 বাই 0, তার মানে আর ইকুয়ালস টু দেখো বেরোলো ইনফিনিটি। দেখো আর ইকুয়ালস টু বেরোলো ইনফিনিটি। তাহলে কোথায় নিয়ে গেলে নিউক্লিয়াস আর আকর্ষণ করতে পারবে না একটা ইলেকট্রনকে কত দূরে নিয়ে গেলে নিউক্লিয়াস আর আকর্ষণ করতে পারবে না, অসীম দূরত্বে নিয়ে গেলে আকর্ষণ করতে পারবে না। সেই জন্যে আমরা বলি কোনো একটা ইলেকট্রনকে পরমাণুর মধ্য থেকে বের করে দেওয়া মানে তাকে কত দূরে নিয়ে যেতে হবে নিউক্লিয়াস থেকে, অসীম দূরত্বে নিয়ে যেতে হবে, তবেই এফ অফ অ্যাট্রাকশনের মানটা 0 হবে। দেখো সেই জন্যই আমরা ডেফিনেশনে আমরা কি করেছি, অসীম শব্দটা ব্যবহার করেছি। তাহলে তোমাদেরকে ডেফিনেশন লেখার সময় এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরমাণু কোন অবস্থা থেকে আমরা বার করছি। এবার দেখো আমি কতগুলো এক্সাম্পল দিই। দেখো আমি একটা প্রশ্ন দিয়ে ডেফিনেশন থেকে একটা প্রশ্ন দিই, which one will be the, আচ্ছা দেখো আয়নাইজেশন এনার্জিকে আমি আইই লিখে দিলাম, ওকে, শর্ট ফর্মে আয়নাইজেশন এনার্জি হচ্ছে আইই। কোনটা আয়নাইজেশন এনার্জিকে রিপ্রেজেন্ট করবে, ধরে নাও কোনো একটা মৌল এ গ্যাস, ওকে, গ্যাস, সেখান থেকে একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রনকে বের করে এ প্লাস, ধরে নাও এর জন্য এনার্জি লেগেছে E1, এ বি, আর একটা লেখা আছে A2 গ্যাস, সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করে 2A প্লাস, এটা বানাতে E2 পরিমাণ এনার্জি লেগেছে। দেখো সি দিলাম A2 দুটো ইলেকট্রনকে বের করে 2A প্লাস বানাতে E3 পরিমাণ এনার্জি লেগেছে, বা ডিতে দিলাম এ গ্যাস, এখান থেকে দুটো ইলেকট্রন বের করে এজি, বারবার সিলভার লিখে ফেলছি আমি, A2 প্লাস বানাতে এনার্জি লেগেছে E3 E4। এখন আমাদেরকে বলতে হবে এই চারটের মধ্যে E1 E2 E3 E4 এর মধ্যে কোনটা আয়োনাইজেশন এনার্জিকে বোঝায়, E1 আয়োনাইজেশন এনার্জি না E2 না E3 না E4। দেখো আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশন কি, কোনো একটা পরমাণু থেকে, দেখো প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট ডেফিনেশনে, একটা বিচ্ছিন্ন গ্যাসীয় ভূমিস্তরে পরমাণু থেকে একটি ইলেকট্রনকে বের করতে হবে। দেখো এখানে যদি আমি আমার প্রশ্নটার দিকে তাকিয়ে দেখি, দেখো এখানে প্রথম প্রশ্নে প্রবলেম দেখো, প্রথমটাতে প্রবলেম দেখো, এখানে ডাইরেক্ট একসঙ্গে একটানা বের করে দুটো ইলেকট্রন বের করে ফেলেছে, তাহলে E4 আয়োনাইজেশন এনার্জি হতে পারে না। এবার দেখো
এখানে A2 সলিড থেকে 2A প্লাস একসঙ্গে দুটো ইলেকট্রন বের করেছে, তাহলে পার অ্যাটম একটা ইলেকট্রন বের করেছে। A2 তাহলে একটা দুটো A আছে দিয়ে A2 অণু গঠন করেছে, তাহলে পার অ্যাটম একটা একটা করে ইলেকট্রন বের করেছে, সেটা ঠিক আছে। কিন্তু দেখো এরা ডাইরেক্ট সলিড থেকে বের করে দিয়েছে, তাহলে চলবে না, আমাদের গ্যাসিয়াস পরমাণু থেকে বের করতে হবে। এখানে দেখো ডাইরেক্ট A2 গ্যাস থেকেই বের করেছে, কিন্তু একসঙ্গে দুটো ইলেকট্রন বের করেছে, তার মানে পার অ্যাটম একটা ইলেকট্রন বের করেছে দিয়ে একটা প্লাস চার্জ, ঠিক আছে। কিন্তু দেখো এরা গ্যাস থেকেও বের করেছে, সেটাও ঠিক আছে। কিন্তু দেখো এরা একটা অণু থেকে বের করেছে, বিচ্ছিন্ন পরমাণু থেকে বের করেন, তাহলে এটাও ভুল আছে। তার মানে আসলে আয়নাইজেশন এনার্জিকে বোঝাচ্ছে, দেখো এটা একটা বিচ্ছিন্ন একটা গ্যাসিয়াস পরমাণু, তাকে একটা ইলেকট্রনই বের করেছে দিয়ে একটা Ag প্লাসই তৈরি করেছে, তাহলে বোঝা গেছে। তাহলে বোঝা গেল, তাহলে এভাবে ডেফিনেশন থেকেও ডাইরেক্ট প্রশ্ন হতে পারে। এবার দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তার মানে দেখো আয়নাইজেশন এনার্জি থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, আয়নাইজেশন এনার্জি আমাদেরকে কি বোঝায়। দেখো আয়নাইজেশন এনার্জি টার্মটা, আয়নাইজেশন এনার্জি রিলেটেড টু cation formation, okay, ionization energy is related to cation formation. আই হোপ বোঝা গেছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলে আয়নাইজেশন এনার্জির কিভাবে পরিবর্তন হয়, পিরিয়ডিক টেবিলে আয়নাইজেশন এনার্জির কিভাবে পরিবর্তন হয়। দেখো এটা আমরা খুব সহজেই বুঝে নিতে পারি কিভাবে। দেখো পিরিয়ডিক টেবিলে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, আচ্ছা দেখো পিরিয়ডিক টেবিলে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, দেখো এদিক থেকে যদি আমরা এদিকে যাই তাহলে কি হয়, দেখো পরমাণুর কি হয়, ব্যাসার্ধ অর্থাৎ আর কি হয় দেখো কমে যায়, আমরা এটা শিখে গেছি। পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে যায়। দেখো ব্যাসার্ধ কমে যাওয়া মানে কি, ইলেকট্রন, দেখো ব্যাসার্ধ কমে যাওয়া মানে ইলেকট্রন কি আরো নিউক্লিয়াসের কাছাকাছি চলে গেছে। তাহলে ইলেকট্রন আরো যদি নিউক্লিয়াসের কাছাকাছি চলে যায়, বাম দিক থেকে আমরা যত ডান দিকে যাচ্ছি, তার মানে আউটার সেলের ইলেকট্রনটা, বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের আরো কাছাকাছি চলে যাচ্ছে। যত নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে তত আকর্ষণ বলের মান তার উপর বেড়ে যাচ্ছে। যত আকর্ষণ বলের মান বাড়বে তত কি হবে না, আমার ইলেকট্রনকে বের করা তত কঠিন হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা আমি এটাকে পরপর অ্যারো আকারে লিখে দিই। দেখো যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, দেখো আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তার ফলস্বরূপ কি হচ্ছে না, পরমাণুর আর ছোট হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, বহিস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে চলে আসছে, তাই না, বহিস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে চলে আসছে, কাছে চলে আসছে, নিউক্লিয়াসের কাছে চলে আসে। তো এটা যদি নিউক্লিয়াসের কাছে চলে আসে তাহলে দেখো আকর্ষণ বলের মান কি হচ্ছে, দেখো বেড়ে যাচ্ছে, আকর্ষণ বলের মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো আকর্ষণ বলের মান বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো যদি আকর্ষণ বলের মান বৃদ্ধি পায়, যদি আকর্ষণ বলের মান বৃদ্ধি পায় তাহলে কি হবে, দেখো ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে বের করা কঠিন হবে, সরি ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বের করা, তাহলে ইলেকট্রনকে বের করা কঠিন হবে, কঠিন। আচ্ছা বা আমরা বলতে পারি ইলেকট্রনকে বের করতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে, করতে বেশি শক্তির প্রয়োজন হবে। দেখো ইলেকট্রনকে বের করতে বেশি শক্তির প্রয়োজন, তার ফলস্বরূপ কি হবে, দেখো আয়নাইজেশন এনার্জির মান কি হবে, ইনক্রিজ করবে। তাহলে দেখো
আমরা এখান থেকে ডাইরেক্ট কি রিলেট করতে পারি দেখো, যে ব্যাসার্ধ যদি কমে আয়নাইজেশন এনার্জির মান বাড়ে, আর ব্যাসার্ধ যদি কমে তাহলে আয়নাইজেশন এনার্জির মান বাড়ে। তাহলে পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে যদি ডান দিকে আমরা যাই তাহলে কি হয়, আয়নাইজেশন এনার্জির মান আমাদের কি হয়, বাড়তে থাকে। না, বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আয়নাইজেশন এনার্জির মান কি হয়, বাড়তে থাকে। দেখো, তার যদি আমরা এক্সাম্পল স্বরূপ বুঝতে চাই, আমরা যদি একটু গ্রাফিক্যালি বুঝতে চাই, দেখো আমরা যদি পিরিয়ড 2 কে কনসিডার করি, দেখো পিরিয়ড 2 তে আমি ধরে নাও আমি y অক্ষ বরাবর আয়োনাইজেশন এনার্জি কনসিডার করলাম, আর x অক্ষ বরাবর আমি এলিমেন্টগুলোকে প্লট করলাম। আচ্ছা, y অক্ষ বরাবর কি, আয়োনাইজেশন এনার্জি, আর x অক্ষ বরাবর আমি এলিমেন্ট প্লট করলাম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ওকে, দেখো আমরা এক্ষুনি কি শিখলাম, যে যেহেতু এদিক থেকে এদিকে গেলে সাইজটা ছোট হয়, তাই ইলেকট্রনটা নিউক্লিয়াসের অনেক কাছাকাছি চলে আসে, তাই আকর্ষণ বলের মান বাড়ে, তাই ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি প্রয়োজন হয়, তাই আয়নাইজেশন এনার্জির মান বাড়ে। তার মানে আমরা এদিক থেকে এদিকে যত যাবো আয়নাইজেশন এনার্জির মান বাড়া উচিত। তার মানে দেখো, লিথিয়ামের জন্য যদি এখানে হয় তাহলে বেরিলিয়ামের জন্য তার থেকে একটু বেশি হবে। দেখো, বোরনের জন্য তাহলে তার থেকে একটু বেশি হবে, কার্বনের জন্য তার থেকেও একটু বেশি হবে, নাইট্রোজেনের জন্য তার থেকেও বেশি হবে, অক্সিজেনের জন্য তার থেকেও বেশি হবে, দেখো ফ্লুরিনের জন্য তার থেকেও বেশি হবে, তাই না? আমি নিয়নেরটা আর আঁকছি না, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেই অনুযায়ী হওয়া উচিত কি, সেই অনুযায়ী আমাদের হওয়া উচিত কি, আমাদের গ্রাফটা এইরকম দেখতে হওয়া উচিত, তাই না? গ্রাফটা আমাদের এইভাবে দেখতে হওয়া উচিত। কিন্তু কিন্তু দেখো, একটা জায়গাতেই এখানে একটু প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে রিয়েল যে গ্রাফটা, সেই গ্রাফটা এরকম না হয়ে, দেখো লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে গেলাম, লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে যাবো আয়নাইজেশন এনার্জি বাড়বে, আবার বেরিলিয়াম থেকে যখন বোরনে যাব আয়নাইজেশন এনার্জি দেখো, আচ্ছা এখানে দেখো আয়নাইজেশন এনার্জিটা কি হচ্ছে, দেখো এর থেকে বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে না বেড়ে কি হয়, এর থেকে আরও কি হয়, রিয়ালিটিতে কি হয়, এরকমভাবে না বেড়ে গিয়ে আরও কমে যায়, আয়নাইজেশন এনার্জির মানটা আরও বেশি, বেরিলিয়ামের থেকে বোরনের আয়নাইজেশন এনার্জির মানটা আরও কমে যায়। এবং যদি বোরনের থেকে আবার কার্বনে যখন যায় তখন আবার আবার বেড়ে যায়, বোরনের থেকে আবার কার্বনে যখন যায় আবার বাড়ে, ঠিক আছে? দেখো, কার্বন থেকে নাইট্রোজেন গেলেও আবার বাড়ে। আবার দেখো, নাইট্রোজেন থেকে যখন আমরা অক্সিজেনে যাই, দেখো নাইট্রোজেন, এই দেখো নাইট্রোজেন, এই নাইট্রোজেন আর এই অক্সিজেন, এই নাইট্রোজেন থেকে অক্সিজেনে যখন আমরা যাই আমাদের আশা করা উচিত বেড়ে যাওয়া, কিন্তু না বেড়ে গিয়ে কি হয়, আবার কমে যায়, না বেড়ে গিয়ে আবার এখানে একটু কমে যায়, ঠিক আছে? দিয়ে আবার ফ্লুরিনে গিয়ে আবার বেড়ে যায়। তাহলে রিয়ালিটিতে আসলে গ্রাফটা কীরকম হয় দেখো, রিয়ালিটিতে গ্রাফটা যেরকম দেখতে হয়, রিয়ালিটিতে গ্রাফটা হয় এরকম। আচ্ছা, এটাকে আমি রেড কালি দিয়ে দেখাই সুবিধা হবে। রিয়ালিটিতে লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে যখন বোরনে যায় বাড়ার বদলে গ্রাফটা কমে যায়, তারপরে কি হয়, আবার বাড়ে, তারপরে দেখো বেরিলিয়াম থেকে কার্বনে, বোরন থেকে কার্বনে গেলে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে গেলেও গ্রাফটা বাড়ে, কিন্তু দেখো এখানে আবার কি হয়, কমে যায়, নাইট্রোজেন থেকে অক্সিজেনে গেলে আবার কমে যায়, আবার ফ্লুরিনে গিয়ে বাড়ে, এবং নিয়নে গেলে কিন্তু আরও উপরে বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে দেখো, রিয়েলিটিতে আমরা কার্ভটাকে এক্সপেক্ট করছিলাম, দেখো আমি যদি এখানে ছোট করে দেখাই, আমরা কার্ভটাকে এক্সপেক্ট করছিলাম এইরকম, কিন্তু প্রকৃতপক্ষে কার্ভটা এসে দাঁড়ালো দেখো কীরকম, এরকম, তাই তো?
দেখো এলিমেন্টগুলোকে যদি আমি এখানে লিখতে চাই তাহলে কি হবে, দেখো লিথিয়াম বেরিলিয়াম বেড়েছে, কিন্তু বেরিলিয়াম থেকে যখন বোরনে গেছি কমেছে, বোরন থেকে কার্বনে দেখো বেড়েছে, কার্বন থেকে নাইট্রোজেনে বেড়েছে, কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার কমে গেছে, দিয়ে তারপরে ফ্লুরিনে দেখো আবার বেড়ে গেছে। বুঝে গেছে? আচ্ছা, ফ্লুরিন থেকে যদি তুমি আবার পরবর্তীতে কোথায় যাও, নিয়নে চলে যাও, তাহলে কিন্তু আবার বেড়েছে। তাহলে দেখো আমরা কার্ডটাকে এরকমভাবে মনে রাখতে পারি, আমরা আয়নাইজেশন এনার্জির অর্ডারটাকে এইভাবে মনে রাখতে পারি। দেখো আমরা কি করব, আমরা এরকম একটা দাগ টেনে নেব, ঠিক আছে? এবার আমরা পরপর কি করব, সেখানে এলিমেন্ট লিখতে শুরু করব। দেখো লিথিয়াম, এখানে কি বেরিলিয়াম, বোরনে কি হচ্ছে আবার, সরি বেরিলিয়াম থেকে যখন বোরনে গেছে তখন কি হচ্ছে আবার কমে গেছে ব্যাপারটা, তাই না? বোরনে যখন গেছে ব্যাপারটা আবার কমে গেছে, আবার বোরন থেকে যখন আবার কার্বনে গেছে বেড়েছে, কার্বন থেকে নাইট্রোজেনে আবার বেড়েছে, কিন্তু অক্সিজেনে আবার কমেছে, ফ্লুরিনে দেখো আবার বেড়েছে, নিয়নে আরও বেড়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি যদি আয়নাইজেশন এনার্জির অর্ডারটা লিখতে চাই, দেখো আয়নাইজেশন এনার্জির অর্ডারটা আমি কি লিখবো, আয়নাইজেশন এনার্জির অর্ডারটা আমাকে লিখতে হবে তাহলে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জির থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জির মানটা বেশি, কিন্তু দেখো বেরিলিয়াম থেকে যখনই বোরনে যাচ্ছি আয়নাইজেশন এনার্জির মানটা কি হচ্ছে, দেখো কমে যাচ্ছে, তাহলে বেরিলিয়াম থেকে বোরনের মান কম। কিন্তু দেখো বোরন থেকে যখনই কার্বনে যাব আবার বাড়ছে, তাহলে বোরন থেকে কার্বন বেশি, কার্বনের থেকে নাইট্রোজেন বেশি। দেখো নাইট্রোজেনের থেকে অক্সিজেন, দেখো নাইট্রোজেনের থেকে অক্সিজেনে কি হচ্ছে, দেখো আবার আবার কমে যাচ্ছে, তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কম, দেখো আবার বেড়ে ফ্লুরিনের বাড়বে, তারপরে আবার নিয়নের বাড়বে। তাহলে আমাদেরকে একটা গ্রুপ বরাবর পিরিয়ডিক টেবিলে যে জিনিসটা খেয়াল রাখার বিষয়, দেখো এই জায়গাটা বেরিলিয়াম আর বোরন এক্সচেঞ্জ করে নিজেদের সাইনটা, আর নাইট্রোজেন আর অক্সিজেন নিজেদের জায়গাটাকে এক্সচেঞ্জ করে। এটা অবশ্যই অতি অবশ্যই মনে রাখার বিষয়। কেউ যদি ভুলে যাও, সে পরীক্ষার খাতায় এই ধরনের একটা লাইন টেনে নেবে, এভাবে এই ধরনের একটা লাইন টেনে নেবে, দিয়ে পরপর এলিমেন্ট লিখে দেবে, লিথিয়াম বেরিলিয়াম, তারপর বেরিলিয়াম বোরন, তারপর কার্বন আবার বাড়লো, নাইট্রোজেনে আবার বাড়লো, কিন্তু অক্সিজেনে গিয়ে আবার কমলো, আবার ফ্লুরিনে গিয়ে বাড়লো, নিয়নে গিয়ে আবার বেড়ে গেল। ঠিক আছে? বুঝে গেছে আমার কথা? তাহলে আমরা পিরিয়ড বরাবর কি পরিবর্তন হয় এটা আমরা শিখে নিয়েছি। এবার দেখো, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা যদি উপর থেকে নিচে নামতে থাকি তাহলে আমাদের কীরকম আয়নাইজেশন এনার্জির পরিবর্তনটা ঘটে। আয়নাইজেশন, আচ্ছা এখানে এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমের যে কারণটা আমরা ক্লাস 10-এর লেভেলে এই কারণটা আমরা শিখবো না, এই কারণটা সাধারণত তোমাদের থাকে না, তো আমরা এটা ক্লাস 11-এ গিয়ে শিখবো। ওকে, দেখো আমরা এখানে আলোচনা করতেই পারি কারণটা, তো কিন্তু এখন আলোচনা না করাই ভালো, কারণ তোমরা পারমাণবিক অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের উপর তোমাদের এখনো দক্ষতা তৈরি হয়নি। ক্লাস দেখো এরপর আমরা যেটা শিখবো যে আমরা যদি উপর থেকে নিচে নামতে থাকি, একটা নির্দিষ্ট গ্রুপ বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামতে থাকি, দেখো আমরা এখানে সেমভাবে আবার চেষ্টা করি। দেখো এবার কি করছি, আমরা উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামছি, আমরা উপর থেকে নিচে নামলাম। ঠিক আছে? যখনই আমরা উপর থেকে নিচে নামবো তখন কি হচ্ছে, দেখো আমাদের অ্যাটমিক রেডিয়াসের কি অবস্থা, দেখো তো অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করছে, তার মানে দেখো বহিস্থ কক্ষের ইলেকট্রন, ঠিক আছে, বহিস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে চলে গেল। তারপর কি হলো, যেহেতু দূরে চলে যাচ্ছে তাহলে আকর্ষণ বলের মান কি হবে না, কমে যাবে। তাহলে আকর্ষণ বলের মান যদি কমে যায়, ইলেকট্রনকে বের করতে
বের করতে কি হবে না কম শক্তি লাগবে। আর যত কম শক্তি লাগবে তার মানে আমরা কি বলবো, আয়নাইজেশন এনার্জির মান তার মানে কমে গেছে, আয়নাইজেশন মান কমে গেছে। তাহলে আমরা কি দেখলাম, উপর থেকে নিচে যত আমরা যাচ্ছি পরমাণুর ব্যাসার্ধ বাড়ছে, তার মানে বহিস্থ কক্ষর ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আরো বেশি দূরে চলে যাচ্ছে। যেহেতু নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে তাই আকর্ষণ বলের মান কমে যাচ্ছে, তাই ইলেকট্রনটাকে বের করতে কম শক্তি লাগবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জির মান কম হয়ে গেছে এখন। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জির মান এখন কম হয়ে গেছে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা যদি পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচে নামতে থাকি তাহলে কি হবে, উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জির মান কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। আয়নাইজেশন এনার্জির মান কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। দেখো আমরা যদি এবার একটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে বোঝার চেষ্টা করি, দেখো দেখো এদিকে আমি আয়নাইজেশন এনার্জি লিখলাম, আর এদিকে আমি, আচ্ছা আমরা গ্রুপ 1 এলিমেন্টের কথা বলছি, গ্রুপ 1। ওকে, তাহলে কি দেখো গ্রুপ 1 এ কি আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, ফ্র্যান্সিয়ামকে আমরা লিখছি না কারণবশত। দেখো তাহলে যত আমরা উপর থেকে নিচে যাব আয়নাইজেশন এনার্জির মান এদিক থেকে এদিক কি আশা করছি আমরা, কমে যাওয়া উচিত। তাহলে দেখো সব থেকে বেশি কার হবে, হাইড্রোজেনের, তারপরে কার হবে, তার থেকে কম হবে কার, লিথিয়ামের, তার থেকে কম হবে কার, সোডিয়ামের, তার থেকে কম হবে কার, পটাশিয়ামের, তার থেকে কম হবে কার, রুবিডিয়ামের, তার থেকে কম হবে কার, সিজিয়ামের। তাহলে দেখো গ্রাফটা কিরকম হওয়া উচিত, এবং গ্রাফটা এরকম ধরনেরই হয়, গ্রাফটা এরকম ধরনেরই হয়। ওকে, গ্রাফটা এরকম ধরনেরই হয়, বোঝা গেছে আমার কথা। এবার দেখো, আচ্ছা ধরে নাও কোনো একটা মেটাল, তাহলে আমরা কি দেখলাম, উপর থেকে আমরা যদি নিচে নামি আর কি হয়, ইনক্রিজ করে, তার ফলস্বরূপ কি হয়, আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ, অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করে, তার ফলস্বরূপ আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে। এবার দেখো ধরো কোনো একটা মেটাল এম, সেই মেটাল এম থেকে আমি যদি প্রথম একটা ইলেকট্রন মাইনাস করি, সেখানে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে বলবো আয়নাইজেশন এনার্জি 1। তারপরে দেখো তাহলে এটা এম প্লাস হয়ে গেল। এবার দেখো এখান থেকে যদি আরো একটা ইলেকট্রন বের করি, আয়নাইজেশন, এটাকে বলা হয়, ধরো আরো একটা ইলেকট্রন বের করে দিলাম, কি হয়ে গেল, এমজি, কেন এমজি বলবো না, আমরা একটা জেনারেল মেটাল নিয়ে কাজ করছি, তাহলে আমরা এটাকে M2 প্লাস হয়ে গেল। দেখো একটা ইলেকট্রন ছেড়ে দিই, তাহলে এটাকে বলবো আয়নাইজেশন এনার্জি 2। এরকমভাবে যদি আবার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এই মেটালটা M3 প্লাস হয়ে যায়, তাহলে এটাকে বলবো আয়নাইজেশন এনার্জি 3। এইভাবে পরপর চলতে থাকে, ঠিক আছে, এইভাবে পরপর চলতে থাকে, আয়নাইজেশন এনার্জি 1, আয়নাইজেশন এনার্জি 2, আয়নাইজেশন এনার্জি 3, আয়নাইজেশন এনার্জি 4। ঠিক আছে, যেমন ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো আয়নাইজেশন এনার্জি, যেমন ধরো অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম যে প্রথম ইলেকট্রন ছাড়লো এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি 1, দিয়ে Al প্লাস হলো, আবার একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে এটাকে বলা হবে আয়নাইজেশন এনার্জি 2, এটাকে বললাম Al2 প্লাস, আবার ইলেকট্রন ছাড়লো, তাহলে কি হবে, এটাকে বলবো, আবার একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে Al3 প্লাস হয়ে গেল, এটাকে বলবো আয়নাইজেশন এনার্জি 3। অর্থাৎ সবসময় আয়নাইজেশন এনার্জিতে একটা একটা করে ইলেকট্রন বের করতে হবে। এবার সবসময় মনে রাখবে আয়নাইজেশন এনার্জি 1 এর তুলনায় আয়নাইজেশন এনার্জি 2 বেশি হয়,
আয়নাইজেশন এনার্জি 2 এর তুলনায় আয়নাইজেশন এনার্জি 3 সবসময় বেশি হয়, বা আয়নাইজেশন এনার্জি 3 এর তুলনায় আয়নাইজেশন এনার্জি 4 সবসময় বেশি হয়। দেখো তার কারণটা কি, দেখো এখানে দেখো কতগুলো প্রোটন কতগুলো ইলেকট্রন আছে, দেখো তো এখানে 13, তার মানে সরি দেখো 13টা প্রোটন 13টা ইলেকট্রন, 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে টানছে। কিন্তু যখন L3+ হয়ে গেল, দেখো এখানে 13টা প্রোটন 12টা ইলেকট্রন, তাহলে আকর্ষণ বল বাড়লো না বাড়লো না? আকর্ষণ বল অবভিয়াসলি বেড়েছে। দেখো এখন আগে 13 জন 13 জনকে টানছিল, এখন 13 জন 12 জনকে টানছে, তাহলে ইন্ডিভিজুয়াল আকর্ষণ বেড়েছে। এখানেও দেখো আবার 13টা প্রোটন 11টা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে এখানে আরো আকর্ষণ বল বেড়েছে। আর এখানে দেখো 13টা প্রোটন 10টা ইলেকট্রন হয়ে গেছে, দেখো তাহলে এখানে আকর্ষণ বল আরো বেড়ে গেছে, এখানে আকর্ষণ বল আরো বেড়ে গেছে। সেই জন্যে পরপর যত তুমি ইলেকট্রন বের করতে থাকবে তত আকর্ষণ বলের মান বাড়ে। সেই জন্য কি হয়, আয়নাইজেশন এনার্জির মানও বাড়তে থাকে। তাহলে আয়নাইজেশন এনার্জি 1 এর তুলনায় আয়নাইজেশন এনার্জি 2 এর মান বেশি, আয়নাইজেশন এনার্জি 2 এর তুলনায় আয়নাইজেশন এনার্জি 3 এর মান বেশি, আয়নাইজেশন এনার্জি 3 থেকে আয়নাইজেশন এনার্জি 4 এর মান বেশি। ঠিক আছে, দেখো এই সেম কনসেপ্ট রিলেটেড আমরা কিন্তু এটাও বলতে পারি যে আর অফ এল এর মানে অ্যালুমিনিয়ামের রেডিয়াস অবশ্যই বেশি কার থেকে, রাদার দ্যান অ্যালুমিনিয়াম এল প্লাসের থেকে, তার থেকে কিন্তু এর 2+ রেডিয়াস ছোট, তার থেকে কিন্তু Al3+ ছোট। কেন দেখো, কারণ যত এদিক থেকে এদিক যাচ্ছ কি হচ্ছে, আকর্ষণ বলের মান বাড়ছে, সেই জন্য ব্যাসার্ধ কমে যাচ্ছে। দেখো লাস্ট একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে দেখো কোনো একটা পরমাণুর ধাতব ধর্ম বা অধাতব ধর্ম বলতে কি বোঝায়? কোনো একটা পরমাণুর ধাতব ধর্ম বা অধাতব ধর্ম বলতে কি বোঝায়? দেখো কোনো একটা পরমাণুর ধাতব ধর্ম, আচ্ছা এবার দেখো আমরা যেটা পড়ছি যে মেটালিক ক্যারেক্টার। ধাতব ধর্ম মানে সাধারণত বোঝায় কি হয় না, ক্যাটায়ন ফর্মেশনের প্রবণতা। ক্যাটায়ন বা ফর্মেশনের প্রবণতা বা ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা। ওকে, এবার দেখো যে পরমাণু আয়নাইজেশন এনার্জি যত কম হবে সে তত তাড়াতাড়ি বা তত সহজে ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হয়ে যাবে, তাহলে তার মেটালিক প্রপার্টি তত বেশি হবে। তাহলে আমি আবার বলছি, দেখো যে যে সমস্ত পরমাণুর আয়নাইজেশন এনার্জির মান যত কম হবে তারা কি হবে না, তত সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করবে, তাদের ধাতব ধর্মের মান তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি মেটালিক ক্যারেক্টার প্রপোর্শনাল টু 1 আয়নাইজেশন এনার্জি। তার মানে আয়নাইজেশন এনার্জি যাদের বেশি তাদের মেটালিক ক্যারেক্টার কম, যাদের আয়নাইজেশন এনার্জি কম তাদের মেটালিক ক্যারেক্টার বেশি। এবার দেখো আমরা গোটা আজকে সারা পুরো ক্লাসে যা শিখলাম পুরো সমস্তগুলোকে সামারাইজ করার চেষ্টা করি। দেখো আমরা যদি পিরিয়ডিক টেবিলে ডান দিক থেকে বাম দিকে যায় তাহলে ব্যাসার্ধের মান কি হয়, কমতে থাকে। যেহেতু ব্যাসার্ধের মান কমতে থাকে এবং উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধের মান কি হয়, বাড়তে থাকে। যেহেতু ব্যাসার্ধ কমছে তাই বহিস্থ কক্ষের ইলেকট্রনটা কি হয় না, অনেক কাছে চলে আসে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে যাচ্ছে, ব্যাসার্ধ কমছে মানে কি, বহিস্থ কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে আসছে, তাহলে কি হচ্ছে, আকর্ষণ বলের মান ইলেকট্রনের প্রতি বেড়ে যাচ্ছে। তাই কি হবে না, ইলেকট্রনকে বের করা কঠিন হবে। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জির কি পরিবর্তন হবে, আয়নাইজেশন এনার্জির মান ইনক্রিজ করবে। দেখো আয়নাইজেশন এনার্জির মান ইনক্রিজ করবে। কিন্তু উপর থেকে যদি নিচে নামি, দেখো ব্যাসার্ধ যেহেতু বেড়ে যাচ্ছে বহিস্থ কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, তাই আকর্ষণ বলের মান কি হচ্ছে, কমে যাচ্ছে। তাই আয়নাইজেশন এনার্জিও কমে যায়। আকর্ষণ উপর থেকে নিচে আমরা আয়নাইজেশন এনার্জির মান
কমে যায়। এবার দেখো আমরা যদি ধাতব ধর্মর কথা বলি, তাহলে ধাতব ধর্ম কি উল্টো হয়, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জির উল্টো হয়। তাহলে মেটালিক ক্যারেক্টার কি হবে দেখো, বাম দিকটা আয়নাইজেশন এনার্জি বাড়ছে, তাহলে আয়নাইজেশন এনার্জির সঙ্গে মেটালিক ক্যারেক্টার কি হয় দেখো, ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়ছে মানে মেটালিক ক্যারেক্টার কমবে। আর দেখো এদিক থেকে এদিক হলে মেটালিক ক্যারেক্টার কি হবে, আয়নাইজেশন এনার্জি কমছে মানে মেটালিক ক্যারেক্টার বাড়বে। ওকে, আয়নাইজেশন এনার্জি কমছে মানে মেটালিক ক্যারেক্টার বাড়বে। দেখো একটা সিজিয়াম পর্যায় সারণীর সব থেকে কম আয়নাইজেশন এনার্জি দেখায়। তার মানে সব থেকে ভালো মেটাল যদি বলতে হয় তাহলে কি, ভেরি গুড মেটাল। বুঝা গেছে আমার কথা, ভেরি গুড মেটাল। আই হোপ আজকের আমাদের প্রতিটা আলোচনায় তোমরা বুঝতে পেরেছো, এবং থ্যাংক ইউ ফর